ওয়েলকাম টু টিআর ইউদ্ধা ইউটিউব চ্যানেল। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি জিডির জন্য প্রিভিয়াস ইয়ার উপর বেস করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করে ডেলি আমরা 10 থেকে 12টা কোশ্চেন নেব প্রিভিয়াস ইয়ারে। এর সাথে রিলেটেড যত এমসিকিউ আসতে পারে বা ইম্পর্টেন্ট যত কোশ্চেন হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স না জিকের, সবগুলো আমরা ডিসকাশন করব এ টু জেড। ঠিক আছে, ডেলি আমরা বলে দিচ্ছি উইকলি এই উইকে আমাদের 2টা ভিডিও আসতে চলেছে। নেক্সট উইকে আমি তোমাদের বলে দেবো কয়টা ভিডিও আসবে, অ্যাটলিস্ট 3 থেকে 4টা ভিডিও আসবে। তোমরা বাস এগুলো করলেই হবে। তোমরা জানো জিকে জন্য অনেকে সিলেকশন হয় না, ঠিক আছে? তো তোমাদের কি কি করতে হবে এর জন্য? 20 মার্কস আমি বলছি তোমাদের 20 আউট অফ 20 পেয়ে যাবে তোমরা যদি এগুলো করতে থাকো। 20 না পাও, অ্যাটলিস্ট 70 to 80 মার্কস কমন পড়বে তোমাদের, ঠিক আছে? তো যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হবে, ফ্রি ক্লাস হবে, কমপ্লিট ফ্রি ক্লাস। আর এর নোটস তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের আমি যে নোটসগুলো দেব বা যে কোশ্চেনগুলো করাবো এগুলো তোমরা নোটস করে নিও খাতাতে, বাস এগুলো করলে হবে। যখন আমরা 30 থেকে 35টা ক্লাস করব, যখন তুমি বুঝে যাবে তোমাদের কমপ্লিট জিকের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, সবগুলো টপিকে মোটামুটি শেষ হয়ে যাবে। তো এখানে আমরা যে টপিকগুলো ডিসকাশন করব ডেলি হবে হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি কিভাবে হবে এটা। ডেলি 10 to 12 কোশ্চেন হবে, সাথে এক্সট্রা মিনিমাম তিনটা কোশ্চেন এক্সট্রা কভার আপ হবে একই কোশ্চেনে, ঠিক আছে? একই কোশ্চেনে তোমাদের সাথে 3টা টপিক কভার আপ হয়ে যাবে। তো তোমরা এগুলো নোটস করে নেবে খাতাতে, একটা খাতা বানিয়ে নাও যে প্রথম আমরা জিকে শেষ করব, তারপর আমরা রিজনিং শেষ করব। তা ঠিক আছে, নেক্সট 3rd নম্বরে হচ্ছে আমরা ম্যাথ শেষ করব, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার উপর বেস হবে। একটা ম্যাথস কোশ্চেন আসবে, এর সাথে আমি 5 কোশ্চেন দিয়ে দেবো, যা হবে কমপ্লিটলি বেঙ্গলি, রিজনিং হবে বেঙ্গলি, জিকেও বেঙ্গলি। অ্যান্ড ফোর্থ যেটা টপিক এটা হচ্ছে ইংলিশ, হিন্দি বা ইংলিশ, এটা তোমরা নিজেরা ইউটিউব থেকে করে নাও। আমি বলে দেবো যে সোর্স বলে দেবো হিন্দির জন্য কি কি কোথায় থেকে করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন শুরু করব হচ্ছে জিডির জন্য। এটা কমপ্লিট ফ্রি ক্লাস হবে, আমি বলছি ফ্রি হচ্ছে এটা। তো তোমরা যারা যারা নিউ এই চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা জানো আমরা JRBT 2 এর জন্য, JRBT 2 ত্রিপুরার যে JRBT এক্সাম হচ্ছে এর জন্য আমরা একটা ব্যাচ খুলেছি, সুপার ব্যাচ, যেটা তোমরা যদি অ্যাড হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে, ঠিক আছে? 5730 এই নাম্বারে। তো তোমরা সুপার ব্যাচে অবশ্যই অ্যাড হয়ে যাও, অনেক লাভ হবে তোমাদের এই ব্যাচটাতে অ্যাড হয়ে, ঠিক আছে? তোমরা দেখেছো একটা আমাদের ভিডিও আজকে কালকে আপলোড হয়েছে, যেটা হচ্ছে সোলার সিস্টেম। নেক্সট এমন করে টপিক ওয়াইজ জিওগ্রাফি কমপ্লিট করব এখন আমরা, জিওগ্রাফি, তারপর আমরা কমপ্লিট করব পলিটি, এমন করে এক একটা করে টপিক কমপ্লিট করব, ঠিক আছে? তো তোমাদের আমি বলে দিচ্ছি এখন আমাদের যে কোশ্চেনটা আমাদের শুরু করতে যাচ্ছি। প্রথম যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা 2025-এ এসেছে, ঠিক আছে? যে এক্সাম হয়েছে, আমরা প্রিপারেশন করছি 2026-এর জন্য। তো প্রিভিয়াস ইয়ার উপরই বেস করে আমরা প্রিপারেশন করব। দেখো ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায়? তুমি জানো ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে চেরাপুঞ্জি, ঠিক আছে? চেরাপুঞ্জিতে সবচেয়ে বৃষ্টি হয়। চেরাপুঞ্জি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মেঘালয়ে অবস্থিত, ঠিক আছে? এটা এখন যদি বলে সবচেয়ে কম, এই কোশ্চেনের সাথে রিলেট করে তুমি যেটা পড়তে পারো, সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায়, সেটা হচ্ছে তুমি জানো ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হচ্ছে রাজস্থানের জয়সলমীর। জয়সল ওয়েট কম বৃষ্টিপাত, ঠিক আছে? কম বৃষ্টি হয়েছে জয়সলমীরের, ঠিক আছে? যেটা হচ্ছে কোথায় অবস্থিত? রাজস্থান। এখন যদি তোমাকে আমি বলি
যে রাজস্থানের ক্যাপিটাল কি? রাজধানী রাজস্থানের রাজধানী হচ্ছে রাজস্থানের রাজধানী কি? জয়পুর, যেটাকে বলা হচ্ছে গোলাপি শহর। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গোলাপি গোলাপি শহর। ঠিক আছে, এখন তোমাকে যদি বলে যে এই যে যেখানে জয়সলমীরের যেখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় রাজস্থান, ঠিক আছে, এটা এটা কোথায়, মানে এখানে কেন বৃষ্টিপাত হয়, কত সেন্টিমিটার, কত বৃষ্টিপাত, 100 থেকে 200 বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এত বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হয় হচ্ছে 100 থেকে 200 এখানেই ভারতের সবচেয়ে বড় মরুভূমি রয়েছে থর মরুভূমি। ঠিক আছে, থর মরুভূমি এখানে অবস্থিত। থর মরুভূমি এখানে অবস্থিত। ঠিক আছে, যে থর মরুভূমি সবচেয়ে বড় মরুভূমি, ভারতের সবচেয়ে বড় মরুভূমি এটা হচ্ছে এখানে অবস্থিত। ঠিক আছে, এখন আমি যেটা আরো কিছু টপিক ডিসকাশন করতে যাচ্ছি এর সাথে রিলেটেড, যেগুলো হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি যদি কোশ্চান আসে, সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। মরুভূমি কোথায় অবস্থিত? আফ্রিকায় অবস্থিত। ঠিক আছে, অ্যান্ড নেক্সট যেটা বলা হয় আরেকটা মরুভূমি যেটা আমি বলছি, অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মরুভূমি যেটা, অ্যান্টার্কটিকা মরুভূমি বিশ্বের শীতল মরুভূমি বলা হয় কারণ এখানে বরফ রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যেটা হচ্ছে গোবি মরুভূমি, যেগুলো কোশ্চেন আসতে পারে তোমাদের এক্সামে। ঠিক আছে, গোবি মরুভূমি যদি কোথায় অবস্থিত বলে, চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। ঠিক আছে, অ্যান্ড 4 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট যেটা কালাহারি মরুভূমি সেম এটাও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এক্সামে এসেছিল যে এই কোশ্চানটা, যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, যেটা হচ্ছে আমি আবার ডিসকাশন করেছি মৌসিমরাম চেরাপুঞ্জিতে হয় সবচেয়ে বেশি বৃষ্টিপাত, যেটা হচ্ছে মেঘালয় অবস্থিত। কম বৃষ্টিপাত হচ্ছে জয়সলমীর, রাজস্থানের রাজধানী হচ্ছে কি? রাজস্থান জয়পুর, যেটাকে গোলাপি শহর বলা হয়। গোলাপি শহর, যে বৃষ্টিপাত কম হয় সেটা 100 থেকে 200 বৃষ্টিপাত হয়। আর সবচেয়ে কোথায় হয় এটা? সব বড় মরুভূমি থর মরুভূমিতে হয়, সবচেয়ে বড় মরুভূমি ভারতের। ঠিক আছে, অ্যান্ড বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি, যেটা হচ্ছে আফ্রিকা অবস্থিত। অ্যান্টার্কটিকা মরুভূমি বিশ্বের শীতল মরুভূমি, সবচেয়ে বিশ্বের বড় শীতল মরুভূমি। ঠিক আছে, অ্যান্ড গোবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়া অবস্থিত। কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকা অবস্থিত। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1-এর যত ফ্যাক্ট ছিল ওগুলো। অ্যান্ড দেন আমরা কোশ্চেন নাম্বার 2, এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লিতে, নয়াদিল্লিতে এশিয়া গেমস হয়। 4 ইয়ার্স পর হয় এই গেমস, এশিয়া গেমস। আয়োজন করে কে? আয়োজন করে হচ্ছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। ঠিক আছে, প্রথম এশিয়া গেমস হয়েছিল হচ্ছে নিউ দিল্লিতে। 4 ইয়ার পর হয়, আয়োজন করে হচ্ছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। আর ফার্স্ট টাইম হয়েছিল হচ্ছে কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1951 সালে হয়েছিল, নিউ দিল্লি, ভারতে। আর লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে 2000
2023 হয়েছিল, 2023 হয়েছিল, সেটা হচ্ছে হাংজু, চীনে। ঠিক আছে, হাংজু চীনে হয়েছিল লাস্ট যেটা এটা। অ্যান্ড নেক্সট যেটা হবে, নেক্সট যেটা 2026 হবে, সেটা হবে হচ্ছে, সেটা হচ্ছে না নাগোয়া, জাপান। ঠিক আছে, এই হচ্ছে এর যে স্ট্যাটিক প্যাক। প্রথম এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লিতে। ঠিক আছে, কত সালে হয়েছিল? 1951। 4 ইয়ার পর পর হয় আয়োজন করেছিল অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। ফার্স্ট টাইম হয়েছিল 1951 সালে। কোথায়? নিউ দিল্লি, ভারত। লাস্ট 2023 হয়েছিল হাংজু, চীন। আর নেক্সট 2026 হবে নাগোয়া, জাপান। এখানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নেক্সট কোথায় হবে এটা আসতে পারে তোমাদের। ঠিক আছে, বা লাস্ট যেটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। নেক্সট যেটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিমের উপরে কোশ্চেন। স্কিম তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট। তোমাদের একটা কোশ্চেন অ্যাটলিস্ট আসবে, 1 কোশ্চেন স্কিম থেকে আসবে 20 কোশ্চেনের মধ্যে। আউট অফ 20 কোশ্চেন একটা কোশ্চেন স্কিমের উপরে থাকবে। স্কিমগুলো কি কি পড়তে হবে তোমাদের? প্রথমে বলতেছি, স্কিমে তোমাদের ডেটটা মনে রাখতে হবে, মিনিস্ট্রি মনে রাখতে হবে, কোন মিনিস্ট্রি। ঠিক আছে, অ্যান্ড পারপাস, কি জন্য এই স্কিমটা শুরু হয়েছিল। ঠিক আছে, তো আমি এখানে আজকে আমরা 5 সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে এই মিনিস্ট্রি আছে, স্কিম আছে, সরি, স্কিম অ্যান্ড মিনিস্ট্রি আমরা ডিসকাশন করব। তো প্রথমে হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মূল উদ্দেশ্য কি? বেটি বাঁচাও বেটি পড়াও মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে আছে বেটি বাঁচাও বেটি পড়াও মানে কি? কন্যা শিশুর সুরক্ষা, বাঁচাও মানে সুরক্ষা করা, অ্যান্ড পড়াও মানে হচ্ছে শিক্ষা। তো আনসার হবে হচ্ছে কন্যা শিশুর শিক্ষা। ঠিক আছে, এ হচ্ছে সবচেয়ে। তো এখানে এর যে কোশ্চেনটা তোমাদের আসতে এসেছিল সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের উদ্দেশ্য কি, বা কত সালে এটা শুরু হয়েছিল। তো স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও যে স্কিমটা, ঠিক আছে, এটা শুরু হয়েছিল হচ্ছে 2015-এ। ঠিক আছে, 2015। এর মিনিস্ট্রি কোনটা ছিল? মিনিস্ট্রি ছিল মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, মানে হচ্ছে মিনিস্ট্রি। আর এর পারপাস ছিল কন্যা শিশু সুরক্ষা ও শিক্ষা। নেক্সট যে স্কিমটা তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রধানমন্ত্রী 2 নম্বর স্কিম, প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেটা শুরু হয়েছিল হচ্ছে 2014-এ। অ্যান্ড মিনিস্ট্রি হচ্ছে মন্ত্রক, যে মিনিস্ট্রিটা এটা শুরু হচ্ছে অর্থ অর্থ মন্ত্রক। ঠিক আছে, মানে হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি ইংলিশে বলে। পারপাস হচ্ছে সকল নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক অন্তর্ভুক্তি। ঠিক আছে, এ হচ্ছে স্কিম নাম্বার 2। স্কিম নাম্বার 3 স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান সেম 2014-এ শুরু করেছিল গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রক।
ঠিক আছে, গৃহ নগর মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান মিনিস্ট্রি শুরু করছে। পারপাস ছিল হচ্ছে এটার স্বচ্ছ ভারত অভিযানের হচ্ছে উন্মুক্ত শৌচ প্রথা ও পরিচ্ছন্ন ভারত মানে হচ্ছে যে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমাদের যে দেখেছো অনেক গ্রাম বা বাজার মার্কেট টয়লেট তৈরির যে মেইন যে এম ছিল সেটা শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযানের দিয়ে। ঠিক আছে, নেক্সট যে আরেক স্কিম নাম্বার 4 উজ্জ্বলা যোজনা। ঠিক আছে, এই উজ্জ্বলা যোজনা 2016-তে শুরু করেছিলেন মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। ঠিক আছে, এর পারপাস ছিল হচ্ছে যত বিপিএল এর ফুল ফর্ম কি, বিলো পভার্টি লেভেল। ঠিক আছে, বিলো পভার্টি বিপিএল যত নারী মহিলা ছিল ওনাদের এলপিজি লিকুইড এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, যেখানে আছে হচ্ছে প্রোপেন অ্যান্ড বিউটেন। এই যে এলপিজি যে সিলিন্ডার তোমাদের বাড়িতে আছে, ঠিক আছে, আমাদের বাড়িতে যে সিলিন্ডার আছে এটার ভিতরে আছে হচ্ছে প্রোপেন ও বিউটেন, বেশি পরিমাণে রয়েছে হচ্ছে বিউটেন। ঠিক আছে, এক্সামে যদি বিউটেন আসে তাহলে বিউটেনও তোমরা মার্ক করতে পারবে। তো মহিলাদের গ্যাস এলপিজি যে আছে এলপিজির কানেকশন দেওয়া হয়েছিল এই স্কিমের মাধ্যমে। ঠিক আছে, তো এই হচ্ছে স্কিম নাম্বার 4 অ্যান্ড স্কিম নাম্বার 5 যেটা হচ্ছে আয়ুষ্মান ভারত যে স্কিমটা এটা শুরু হয়েছিল 2018-এ। মিনিস্ট্রি ছিল হেলথ মিনিস্ট্রি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ঠিক আছে, এর মিনিস্ট্রি ছিল। পারপাস ছিল হচ্ছে তুমি যত দরিদ্র পরিবারকে 5 লাখ অবধি বিনামূল্যে চিকিৎসা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এই স্কিমের যে পারপাস ছিল এটা। তো এখন আমি বলেছি বেটি বাঁচাও পুরো স্কিমগুলো 5টা। বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কন্যা শিশু সুরক্ষা ও শিক্ষা। 2015 সালে শুরু হয়েছিল। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এই মিনিস্ট্রি ছিল। ঠিক আছে, অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ জনধন যোজনা, যেটা হচ্ছে 2024-এ শুরু হয়েছে। মিনিস্ট্রি ছিল অর্থমন্ত্রী, সকল নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক অন্তর্ভুক্তি। আর স্বচ্ছ ভারত অভিযান যে স্কিমটা 2014 সালে গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রী উন্মুক্ত শৌচপ্রথা ও পরিচ্ছন্ন ভারত গঠনের উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছিল। মানে হচ্ছে এই যে আমাদের মার্কেট যতগুলো মার্কেট আর প্রপার দেখেছো তোমাদের অনেকে বা এখন বাড়িতে শৌচাগার বা টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যে গভর্নমেন্ট থেকে। এটা হচ্ছে স্কিমের উদ্দেশ্য। অ্যান্ড উজ্জ্বলা যোজনা হচ্ছে 2016 সালে শুরু হয়েছিল। এর পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মিনিস্ট্রি বিপিএল যত অন্তর্ভুক্ত মহিলা আছে ফ্যামিলি আছে এক্স্যাক্টলি বিলো পভার্টি লেভেল নয় বিলো পভার্টি লাইন মহিলাদের যত আছে তাদের লিকুইড এলপিজি ফুল ফর্ম লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যা তোমরা জানো কানেকশন দেওয়া হবে এর মাধ্যমে। আর প্রোপেন এন্ড বিউটেন এলপিজি গ্যাসে পাও। ঠিক আছে, যে এরপর হচ্ছে আয়ুষ্মান ভারত 2018 সালে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী দরিদ্র পরিবারকে 1 লাখ অবধি বিনামূল্যে চিকিৎসা দেওয়া। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার। নেক্সট হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল। প্রথম পঞ্চবার্ষিকী দেখো এখানে টোটাল যে 5 ইয়ার প্ল্যান, এগুলোকে 5 ইয়ার প্ল্যান বলে। 5 ইয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার্স প্ল্যান। যত 5 ইয়ার্স প্ল্যান আছে সবগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এতে কোশ্চেন আসতে পারে, তোমাদের কোশ্চেন আসতে পারে না, একটা কোশ্চেন আসে, এটা ইকোনমিক্সের টপিক।
ইকোনমিক্সের টপিক, তোমাদের বেসিক যে ইকোনমিক্স আছে এটার টপিক। তো এখান থেকে তোমাদের একটা কোশ্চেন অবশ্যই আসবে তোমাদের এক্সামে, যেটা এসেছেও। তো প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল এর মূল লক্ষ্য কি ছিল, কোশ্চেনে জিজ্ঞেস করেছিল। তো এর যে মেইন পারপাস ছিল সেটা হচ্ছে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন। ঠিক আছে, কৃষি ও সেচ ব্যবস্থার যে উন্নয়ন, এটা এই মিনিস্ট্রি পারপাস ছিল। ঠিক আছে, তো এটা যে মডেলটা ছিল, যে ভিত্তি স্কিম, এটার যে ফার্স্ট, এটার ভিত্তি ছিল হচ্ছে হ্যারোড ডোমার। ঠিক আছে, মডেল হ্যারোড ডোমার মডেল, এটার উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা ছিল অ্যান্ড খাদ্যশস্য উৎপাদন ও ভূমি সংস্করণ এখানে ছিল। এটা হচ্ছে ফার্স্ট পঞ্চবার্ষিক পরিকল্পনা 1951 to 56 অবধি ছিল এটা। ঠিক আছে, এখন তোমাদের যে ইম্পর্টেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা আমি ডিসকাশন করে দিচ্ছি, অ্যান্ড ফোর্থ ফিফথ থেকে যতগুলো আছে এগুলো আমি নোটস দিয়ে দেবো, তোমরা কমপ্লিট হয়ে। 20 সেকেন্ড যেটা ছিল 20 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার প্ল্যান যেটা হচ্ছে মানে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। এটার উদ্দেশ্য লক্ষ্য কি ছিল, তোমাদের লক্ষ্য আসতে পারে যে লক্ষ্য ছিল হচ্ছে এটার উদ্যোগ মানে হচ্ছে বিজনেস উদ্যোগ ও শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়াল শিল্পায়ন। ভিত্তি মানে মডেল যেটা ছিল সেটা ছিল হচ্ছে মহলনবিস মডেলের উপর ভিত্তি করে এটা তৈরি ছিল। এখানে তোমরা যে ইস্পাত তারপর সিমেন্ট ইত্যাদি এই 5 ইয়ার প্ল্যানে তৈরি করা হয়েছিল। 5 ইয়ার প্ল্যানের উদ্দেশ্য ছিল 1956 to 1961 অব দি মডেলটা ছিল। ঠিক আছে, অ্যান্ড থার্ড যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হচ্ছিল 1961 to 1966 অবধি ছিল ওটা। ঠিক আছে, এর লক্ষ্য ছিল হচ্ছে স্বনির্ভরতা ও আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর শিল্প মানে ইন্ডাস্ট্রি। তো এখানেই ফার্স্ট গ্রিন রেভলিউশন মানে সবুজ বিপ্লব হয়েছিল। তো আমি সবুজ বিপ্লবের আলাদা করে একটা কোশ্চেন রেখেছি, তো ওটা আমি তোমাদের ডিসকাশন করে দেবো এই কোশ্চেনটাতে। ঠিক আছে, তো এ হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। আর যতগুলো 5 ইয়ার প্ল্যান আছে থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ এমন করে 10টা সর্বশেষ 5 ইয়ার প্ল্যান, লাস্ট যে 5 ইয়ার প্ল্যান ছিল সেটা হচ্ছে 2012 to 2017 ছিল। বাট এর আগেই 2015-তে 2015-এ নীতি আয়োগ গঠন করা হয়েছিল, যেটা চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার। মনে রাখবে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার। আর তোমার গুগল থেকে সার্চ করে লিখবে হচ্ছে সিইও কে, চিফ এক্সিকিউটিভ অফিসার কে নীতি আয়োগের, এটা কমেন্টে তোমরা জানাবে। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 3 5 ইয়ার্স প্ল্যানের। তো এটা টোটাল যতগুলো 5 ইয়ার প্ল্যানের নোটস আমি দিয়ে দেবো। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে ক্যাগ সিএজির ফুল নাম হচ্ছে কম্পট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অডিটর জেনারেল। ঠিক আছে, ওয়েট মিনিট, সিএজির ফুল ফর্ম তোমরা এটা কমেন্টে জানাবে, আমি তো বলেও দিলাম একবার, তারপর তুমি কমেন্টে লিখে বলবে। ঠিক আছে, এটা আসতে পারে। আর রিসেন্ট সিএজি কে এখন অ্যাজ এ সিএজি কে ডিউটি পারফর্ম করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে, এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা এটা হচ্ছে যে সিএজি ক্যাগ যেটাকে বলে কন্ট্রোলার অডিটর জেনারেল, সেটা যে আর্টিকেল, এই আর্টিকেল নাম্বারটা কত, এটা হচ্ছে 148 আর্টিকেল নাম্বার ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল নাম্বার 184 হচ্ছে সিএজির বলছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে একজন সিএজি হওয়া প্রয়োজন। এখন হচ্ছে সিএজি কে নিয়োগ করে, ক্যাগ। ঠিক আছে, বাংলাতে যদি ক্যাগের ওটা আসে
মোয়ালে, তারপর ক্যাগের যে সিওজি সিএজি এর যে নিয়োগ কে করেন, রাষ্ট্রপতি করেন। ঠিক আছে, এটা আসতে পারে তোমাদের এক্সামে, রাষ্ট্রপতি। তো এখন বলো রাষ্ট্রপতি হওয়ার জন্য মিনিমাম এজ কত হবে, মিনিমাম এজ কত হতে হবে, মিনিমাম এজ হতে হবে হচ্ছে 35 ইয়ার্স। ঠিক আছে, রাষ্ট্রপতির জন্য এটা একটু ইম্পর্টেন্ট আছে তাই বলে দিচ্ছি। এখন তোমাদের যে এর সাথে যে এক্সট্রা পয়েন্টগুলো জানতে হবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট এর যে আর্টিকেল নাম্বার এটা কত, তারপরে হচ্ছে হাইকোর্টের যে আর্টিকেল নাম্বার এটা কত, এটাও তোমাদের জেনে রাখতে হবে। তো এটা ইম্পর্টেন্ট আছে তাই আমি বলে দিচ্ছি। আর রিসেন্টলি তোমাদের এখন যে নতুন সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস হয়েছে ওনার নাম তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্টে জানানোর মানে হচ্ছে তোমরা একটু প্র্যাকটিস নিজে থেকে একটু রিসার্চ করবে, যেটা হচ্ছে গুগলে গিয়ে তোমরা চেক করতে পারবে। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টের যে আর্টিকেল নাম্বার সেটা হচ্ছে 124, আর্টিকেল নাম্বার ইন্ডিয়ান কনস্টিটিউশন 124, 124 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের আর্টিকেল নাম্বার। ঠিক আছে, অ্যান্ড হাইকোর্টের যে আর্টিকেল নাম্বার হচ্ছে আর্টিকেল নাম্বার 214, 214 হচ্ছে যে প্রতিটি রাজ্যে একটি হাইকোর্ট থাকবে, এটা বলেছিল হচ্ছে আর্টিকেল নাম্বার। টোটালি এখন টোটাল কটা হাইকোর্ট আছে, 25 হাইকোর্টস আছে এখন ইন্ডিয়াতে টোটালি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যে এখানে। তো যেখানে যদি এখানে কোশ্চেন আসে যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধান বিচারপতি কে নিয়োগ করেন সেটাও রাষ্ট্রপতি। আর হাইকোর্টের যে প্রধান বিচারপতি ওনাকেও নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতিকে কে শপথ গ্রহণ দেয়, রাষ্ট্রপতি যখন হন তিনি কে শপথ গ্রহণ দেন, তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের হচ্ছে চিফ জাস্টিস। ঠিক আছে, প্রধান বিচারপতি। আর যদি বলে রাষ্ট্রপতি, এখন আমি এখানে কিছু একটা লিস্ট, এই যে লিস্ট দিয়ে দিচ্ছি, রাষ্ট্রপতি 35, উপরাষ্ট্রপতিও সেম, রাজ্যপালও সেম। মিনিমাম এটা হচ্ছে মিনিমাম এজ। ঠিক আছে, ন্যূনতম এজ হচ্ছে এত। লোকসভা আর বিধানসভা, লোকসভা আর বিধানসভা কি, বিধানসভা হচ্ছে স্টেট অ্যাসেম্বলিতে যে ইলেকশন সেটা হচ্ছে। আর ত্রিপুরার যে স্টেট অ্যাসেম্বলি সেটার টোটাল নাম্বার কত তোমাদের যদি বলে সেটা হচ্ছে 60 MLS আছে। ঠিক আছে, তো এটার জন্য 25 ইয়ার্স হতে হবে, মিনিমাম 25 ইয়ার হতে হবে। আর রাজ্যসভার জন্য হতে হবে তো 30 ইয়ার্স মিনিমাম হতে হবে। ঠিক আছে, আর সুপ্রিম কোর্টে তুমি যদি সুপ্রিম কোর্টে বলে যে চিফ জাস্টিসের যে কত বছর অবধি সার্ভিস করবে, 65। সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি 65 ইয়ার্স অবধি সার্ভ মানে সেবা প্রদান করবে অ্যাজ এ চিফ জাস্টিস। আর হাইকোর্টের যেটা সেটা হচ্ছে 62 ইয়ার্স অবধি। ঠিক আছে, এই হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন অনেক সময় আসে তোমাদের এক্সামে, তোমরা দেখে নিও বিভিন্ন এক্সামে, স্টেট গভর্নমেন্টের যত এক্সাম আসে সেখানেও আসে। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে আমিও ভুলে গেছি কোশ্চেন নাম্বার, সিরিয়াল নাম্বার দেওয়া নেই, এটা হচ্ছে 4th বা 5th হবে এক্স্যাক্টলি মর্নিং। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে, এটা এসেছিল এক্সামে তোমাদের ইনভেনশন থেকে একটা কোশ্চেন আসে এসএসসি জিডিতে। ঠিক আছে, এসএসসি জিডিতে ইনভেনশনের যে কোশ্চেনটা আসে সেটা হয়তো ইনভেনশনের ইয়ারটা দিয়ে দিতে পারে, হয়তোবা কে আবিষ্কার করেছে, টেলিফোন কে আবিষ্কার করেছে, তোমাদের কোশ্চেন দিয়ে দিতে পারেন যে টেলিফোনের আবিষ্কার কে ছিল, তাহলে আলেকজান্ডার গ্রাহাম বেল এটা হচ্ছে টেলিফোন আবিষ্কার করেছেন। এখন আমি কিছু বলে দিচ্ছি যে যদি বলে যে তোমাদের ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেছেন, ইলেকট্রিক বাল্ব, তাহলে হচ্ছে থমাস আলবার্ট এডিসন। ঠিক আছে, এটা হচ্ছে রেডিও। সেম যদি বলে যে রেডিও কে আবিষ্কার করেছে, রেডিও আবিষ্কার করেছে হচ্ছে ওগলি ইলোমো মার্কেনি হচ্ছে রেডিও আবিষ্কার করেছে। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি, নেক্সট যে ইম্পর্টেন্ট যে ইনভেনশন, এক্সরে কে আবিষ্কার করেছেন, রনজেন উইলহাম রনজেন হবে, রনজেন মনে রাখলে তোমাদের হয়ে যাবে। টেলিভিশন তো আমি তোমাদের এখন বলেই দিয়েছিলাম,
টেলিফোনকে আবিষ্কার করেছে বলেছি, তো টেলিভিশন যে আবিষ্কার করেছিলেন, টেলিভিশন যে নিয়ে আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন, তো আমি যখন এটা গ্রুপে দেব তোমাদের, জন লগিবিয়ার্ড, ঠিক আছে, যখন আমি তোমাদের এটা গ্রুপে দেব, যে কোশ্চেনে এইগুলো যে নোটসটা গ্রুপে পাবে তোমরা, তো তোমরা এখানে পুরো ইয়ার্সগুলো পেয়ে যাবে। আমি ইয়ারগুলো এখন যদি বলে যে কম্পিউটার কে আবিষ্কার করেছেন, এটা আসতে পারে এক্সামে, কারণ কম্পিউটার চার্লস বেবেজ যেটা হচ্ছেন কম্পিউটার আবিষ্কার, চার্লস বেবেজ, ঠিক আছে, এটা হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেছে হচ্ছে চার্লস বেবেজ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 4 या 5 হবে। টেলিফোনকে আবিষ্কার করে আলেকজান্ডার গ্রাহাম বেল, ইলেকট্রিক বাল্ব আর থমাস আলভা এডিসন, রেডিও আবিষ্কার মার্কিনি, আর তারপর হচ্ছে এক্সরে রঞ্জন, টেলিভিশন হচ্ছে বিয়ার্ড, আর কম্পিউটার চার্লস বেবেজ। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কম্পিউটারটা আসতে পারে তোমাদের এক্সামে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী কোনটি চালু হয়? দুটো গভর্নমেন্ট অফ অ্যাক্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 1935 আর একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ঠিক আছে। তো আমি দুটোটাই বলে দিচ্ছি যে এটাতে কি কি হয়েছিল। তো 1990 আর 1935 ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলোতে। 1 নাম্বার দেখো, দ্বৈত শাসন ছিল, দ্বৈত শাসন শুরু হয়েছে 1919, ঠিক আছে, 1919। কেন্দ্র ও প্রদেশের ক্ষমতার বিভাজন, কেন্দ্র ও প্রদেশের ক্ষমতা বিভাজন হয়েছিল, ঠিক আছে, প্রদেশের ক্ষমতা বিভাজন, ক্ষমতা বিভাজন, ঠিক আছে। থার্ড হচ্ছে ফার্স্ট ভোটার অধিকার দেওয়া হয় মানুষকে, দেওয়া হয়, ঠিক আছে, এই মানুষকে প্রদান করা হয়েছিল হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। যদি বলে গভর্নমেন্ট অফ 19 কি হয়েছিল, দ্বৈত শাসন শুরু হয়েছিল, কেন্দ্র ও প্রদেশের ক্ষমতা বিভাজন হয়েছিল, ফার্স্ট ভোটার অধিকার দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা হচ্ছে কি হয়েছিল তোমাদের আমি বলে দিচ্ছি। ভারতকে কেন্দ্র প্রদেশে ভাগ করে দেওয়া হয়েছিল, ডিভিশন, কেন্দ্র আর প্রদেশে যে ভাগ ছিল ওটা এর মাধ্যমে শুরু হয়েছিল, ঠিক আছে। সেটা হচ্ছে 1935 সালে। 1 নাম্বার হচ্ছে কেন্দ্র প্রদেশের বিভাজন হয়েছিল, দ্বৈত বিভাজন। এই বিভাজনটা হয়েছিল কিসের উপর ভিত্তি করে? 1919-এর যে দ্বৈত বিভাজন হয়েছিল সেটার উপর ভিত্তি করে, ঠিক আছে। প্রাদেশিক স্বায়ত্ত শাসন, এটা হচ্ছে তোমাদের আনসার। প্রাদেশিক স্বায়ত্ত শাসন শুরু হয়েছিল এর উপরে ভিত্তি করে। রিজার্ভ ব্যাংক, আরবিআই এর গঠন হয়েছিল, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হয়েছিল। তারপরে পাবলিক সার্ভিস কমিশন এসএসসিজিডিতে আবার কোশ্চেন এসেছিল। ইউপিএসসির যে কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে, 314 নাম্বার আর্টিকেলে পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। এটা গঠন হয়েছিল হচ্ছে 1935-এ। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1990। এর থেকে এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে রেখো, এগুলো ইম্পর্টেন্ট আছে এসএসসিজিডির জন্য, প্রিভিয়াস ইয়ারে এসেছে তো আসতে পারে এর থেকে, ঠিক আছে। নেক্সট, ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি কোথায়? দেখো, ভারতনাট্যম একটা ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে, কি ক্লাসিক্যাল ডান্স। তো এখানে যে ক্লাসিক্যাল ডান্স আছে ভারতনাট্যম, 8টা ক্লাসিক্যাল ডান্স আছে ইন্ডিয়াতে, ঠিক আছে। তো এই যারা অগ্নিবীরের এক্সাম দিচ্ছ, 8টা ক্লাসিক্যাল ডান্স থেকে একটা ক্লাসিক্যাল ডান্স তোমাদের এক্সামে আসতে পারে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুতে। তো আমি 8টা লিখে দিচ্ছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 7 and 8, 7 হচ্ছে স্টেট। আমি যখন নোটসগুলো দেব, ঠিক আছে, তো যে নোটসগুলো তোমাদের দেব ওই নোটসগুলোতে আমি স্টেটের সাথে একটা ভারতনাট্যম যে ডান্সার আছে, তো ভারতনাট্যম বা যতগুলো ক্লাসিক্যাল ডান্সার আছে ভারতনাট্যম, তো ওই ক্লাসিক্যাল
ডান্সারের যে এক একটা ডান্সারের নাম দিয়ে দেবো, ঠিক আছে? ওই ডান্সারগুলোর নামগুলো তুমি একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? ডান্সারের নামগুলো যদি তুমি মুখস্থ করে নিও, তাহলে তোমাদের এক্সামে যদি আসে যে এই এই ডান্সার কোন নৃত্যের সাথে জড়িত, তাহলে তোমরা আরগুলো আনসার করতে পারবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কথক। কথক কথক হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে আমি ইউপি লিখে দিচ্ছি, তুমি বুঝে নিও। নেক্সট হচ্ছে 4 নাম্বার হচ্ছে কথাকলি। কথাকলি যেটা হচ্ছে কেরালা, ঠিক আছে? কথাকলি হচ্ছে কেরালা। অ্যান্ড নেক্সট যেটা যে মণিপুরি, মণিপুরি হচ্ছে মণিপুর, মণিপুরি, মণিপুর। অ্যান্ড মোহিনীনাট্যম, মোহিনীনট্টম, মোহিনীনট্টম হচ্ছে কেরালা, ঠিক আছে? অ্যান্ড উড়িষ্যি সেটা হচ্ছে উড়িষ্যা, উড়িষ্যা। অ্যান্ড 8 নম্বর যেটা সেটা হচ্ছে সত্রিয়া, সত্রিয়া হচ্ছে আসাম। তো এই যে 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, আমি তোমাদের এগুলোর নাম লিখে দিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কথক হচ্ছে উত্তরপ্রদেশ, কথা হচ্ছে কেরালা, মণিপুরি হচ্ছে মণিপুর, অ্যান্ড মোহিনীনট্টম হচ্ছে কেরালা, আর উড়িষ্যা হচ্ছে উড়িষ্যি, অ্যান্ড সত্রিয়া হচ্ছে আসাম, ঠিক আছে? এগুলো তোমরা মনে রেখো। আর তুমি যদি এগুলো না পারো, তোমাদের আমি ট্রিক্স বলে দিচ্ছি। BKKM, KMOS, ঠিক আছে? BKKM, KMOS। বি ভারতনাট্যম, এটা হচ্ছে কুচিপুরি, কথক, মণিপুরি, কথাকলি, মোহিনীনট্টম, উড়িষ্যি, আর একটা হচ্ছে সত্রিয়া, ঠিক আছে? BKKM, KMOS, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের ভরতনাট্যম। নেক্সট যে কোশ্চেন, ভরতনাট্যম এটা দুবার হয়ে গেছে নাকি? হ্যাঁ, দুবার কোশ্চেনটা এসেছে। নেক্সট হচ্ছে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তোমরা জানো MS স্বামীনাথনকে সবুজ বিপ্লব। এখন আমি তোমাদের বলছি তিন চারটা বিপ্লবের যে কে আর কোন কোন জিনিসের উপর ভিত্তি করে এই বিপ্লবগুলো হয়েছিল। তো এখন আমরা যে তিনটা বিপ্লব আছে ইম্পর্টেন্ট, ওগুলো নিয়ে আমরা পুরো একটা নোটস তৈরি করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? আলাদা পেজে। তো প্রথম যে বিপ্লবটা সেটা হচ্ছে নীল বিপ্লব, গ্রিন বিপ্লব, নীল বিপ্লব। তো নীল বিপ্লবের যে মানে স্পেসিফিক ক্ষেত্র, কোন ক্ষেত্রে এটা হয়েছিল, এটা হচ্ছে মৎস্য ও সামুদ্রিক উৎপাদন, সামুদ্রিক উৎপাদন, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষেত্র, উৎপাদনের ক্ষেত্রে এটা হয়েছিল। নেতা, লিডার, এটা ইম্পর্টেন্ট তোমাদের, লিডার আসতে পারে হচ্ছে ডক্টর হরসিংগিল, ঠিক আছে? সেটা। অ্যান্ড লক্ষ্য হচ্ছে পারপাস কে ছিল? পারপাস ছিল হচ্ছে মাছ ও জলজ প্রাণী উৎপাদন, মাছ ও জলজ প্রাণী উৎপাদন বৃদ্ধি, ঠিক আছে? উৎপাদন বৃদ্ধি, এটা। নেক্সট যে বিপ্লবটা সেটা হচ্ছে সবুজ বিপ্লব, গ্রিন বিপ্লব, সবুজ বিপ্লব। তো সবুজ বিপ্লবের যে এটা হচ্ছে কৃষিতে ছিল হচ্ছে ধান ও গম, ধান আর গমের উপর ভিত্তি করে এটা তৈরি বানানো হয়েছিল। এর নেতা ছিলেন কে? নেতা ছিলেন হচ্ছে MS স্বামীনাথন, ঠিক আছে? MS স্বামীনাথন এর নেতা ছিলেন। আর লক্ষ্য ছিল খাদ্যশস্য উৎপাদন, লক্ষ্য ছিল হচ্ছে খাদ্যশস্য উৎপাদন বাড়ানো, ঠিক আছে? উৎপাদন বাড়ানো, এটা হচ্ছে গ্রিন বিপ্লব। এটা ইম্পর্টেন্ট, অনেক এক্সাম আসে, SCGD তে এসেছিল এটা, ফেব্রুয়ারি মাসে যে শিফটটা হয়েছিল ওটা। নেক্সট হচ্ছে হোয়াইট বিপ্লব বা সাদা বিপ্লব। সাদা বিপ্লব হচ্ছে মিল্ক উৎপাদনের উপর, ক্ষেত্র হচ্ছে দুধ, মানে হচ্ছে মিল্ক প্রোডাক্ট যত আছে, দুধ জাতীয় যত প্রোডাক্ট হচ্ছে উৎপাদন। নেতা ছিলেন হচ্ছে
নেতা যিনি ছিলেন তিনি হচ্ছে বার্গেস কুরিয়েন কুরিয়েন কুরিয়ান বলা, বার্গেস কুরিয়ান ফাদার অফ হোয়াইট রেভলিউশন বলা হয় এখানে। আর গ্রিন রেভলিউশনের ফাদার হচ্ছে এম এস স্বামীনাথনকে বলা হয়। আর এর লক্ষ্য ছিল দুধ উৎপাদন বৃদ্ধি, দুধের উৎপাদন উৎপাদন বৃদ্ধি। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের তিনটা যে বিপ্লব, ইম্পর্টেন্ট বিপ্লব, এর যে তিনটা নীল বিপ্লব, ক্ষেত্র ছিল মৎস্য সামুদ্রিক উৎপাদন, নেতা ছিলেন ডক্টর হরসিং গিল, আর লক্ষ্য ছিল মাছ ও জলজ পানি উৎপাদন। সবুজ বিপ্লব কৃষি ক্ষেত্রে হয়েছিলেন ধান ও গম, নেতা ছিলেন এম এস স্বামীনাথন, খাদ্যশস্য উৎপাদন। আর সাদা বিপ্লবটা যেটা হয়েছিল দুধ প্রোডাক্টের উপর, নেতা ছিল বার্গেস কুরিয়ান, আর লক্ষ্য ছিল হচ্ছে দুধের উৎপাদন। ঠিক আছে, এটা। অ্যান্ড লাস্ট যে কোশ্চেন এখানে আমাদের যে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস পলিটির উপরে কোশ্চেন। পলিটির উপরে ওই ফান্ডামেন্টাল রাইটস কোন অংশে রয়েছে, পার্টস মানে কোন অংশ। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট যে পার্টসগুলো আসতে পারে তোমাদের এক্সামে 4 থেকে 5টা আমি আজকে লিখে দিচ্ছি। কন্টিনিউয়াসলি যত পার্টস আসবে তত পার্ট, যেটা হচ্ছে পার্ট 3। পার্ট 3 হচ্ছে মৌলিক অধিকার, মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। ঠিক আছে, আনসার হবে তোমাদের অংশতে। অ্যান্ড পার্ট 4 হচ্ছে ডিপিএসপি। ডিপিএসপি হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশ। অ্যান্ড তোমরা জানো 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে আমাদের। ঠিক আছে, অ্যান্ড পার্ট 4A হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, যেটা হচ্ছে কর্তব্য, মৌলিক কর্তব্য, আমাদের মৌলিক কর্তব্য। ঠিক আছে, মৌলিক কর্তব্য হচ্ছে পার্ট 4। অ্যান্ড দেন পার্ট 5 হচ্ছে রাষ্ট্রপতি অ্যান্ড উপরাষ্ট্রপতি। এই যে কোশ্চেনটা আছে এটা জেআরবিটি এসেছিল, জেআরবিটিতে পার্টের উপর একটা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, উপরাষ্ট্রপতি এন্ড পার্লামেন্ট। ঠিক আছে, পার্লামেন্ট সংসদে এটা। পার্ট 6 স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার। ঠিক আছে, তোমরা নোটস করে নিও। অ্যান্ড লাস্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে পার্ট 8, সেটা হচ্ছে ইমার্জেন্সি প্রভিশন, আপাতকালীন ইমার্জেন্সি, মানে হচ্ছে ইমার্জেন্সি কি, আপাতকালীন পরিষেবা, যেখানে বলা হয়েছিল 352, 356, আর্টিকেল নাম্বার 360। এই যে 3টা আর্টিকেল আছে। ঠিক আছে, 3টা আর্টিকেল কি কি, একটা হচ্ছে 352, 356, যেখানে আমরা যে যতগুলো ইমার্জেন্সি আছে, যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি হোক, যত ইমার্জেন্সি আছে এখানেই দেওয়া আছে। ঠিক আছে, তো আমি তোমাদের বলে দিচ্ছি যে কোনটা কোন ইমার্জেন্সি হতে পারে। 352 ইম্পর্টেন্ট যখন এসেছে কোশ্চেনটা, এখন বলে দিচ্ছি 352 কি ইমার্জেন্সি, 356 কি ইমার্জেন্সি, 360 কি ইমার্জেন্সি হবে। ঠিক আছে, এগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। 3টা ইমার্জেন্সি তোমাদের রয়েছে, যেগুলো এখানে একটা তোমাদের আমি বলছি, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে, একটা হচ্ছে প্রেসিডেন্ট রুল, যেটা একটা হচ্ছে প্রেসিডেন্ট রুল আছে, একটা হচ্ছে প্রেসিডেন্ট রুলের বাংলা হচ্ছে রাষ্ট্রপতি শাসন। এখন কোথায় কোন স্টেটে রাষ্ট্রপতি শাসন লাগু আছে তোমরা বলতে পারো কিনা বলো। ঠিক আছে, যে তোমাদের 3টা স্টেট আছে, 3টা স্টেটে রাষ্ট্রপতি শাসন, একটা স্টেট আছে, একটা স্টেটে রাষ্ট্রপতি শাসন লাগু আছে। ওই স্টেটটার নাম কি? স্টেটটার নাম হচ্ছে মণিপুর। ঠিক আছে, মণিপুরে 2টা ট্রাইবাল গ্রুপস আছে, একটা হচ্ছে কুকি আর একটা হচ্ছে মেইতি। এই 2টা গ্রুপের মধ্যে প্রবলেম চলছে। ঠিক আছে, ন্যাশনাল ইমার্জেন্সি হচ্ছে 352, এটা হচ্ছে প্রেসিডেন্ট রুল। ঠিক আছে, অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি হচ্ছে 360। ঠিক আছে, এই 3টা ইমার্জেন্সি তোমাদের মনে রাখবে। এই হচ্ছে তোমাদের লাস্ট কাজ। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।
আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। এই হচ্ছে ফার্স্ট ক্লাস, আর নেক্সট উইকে তোমাদের ক্লাস আসবে। নেক্সট উইকে যে ক্লাসগুলো আসবে আমি তোমাদের শিডিউল দিয়ে দেবো। আজকে দুটা ক্লাসে এই উইকে হওয়ার কথা ছিল, কিন্তু একটা ক্লাসই হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করো।